১৭৩ বছরের ইতিহাসের উষ্ণতাকে ছাড়িয়ে যেতে পারে ২০২৪ সাল, এমন আশঙ্কা আবহাওয়া এবং জলবায়ু সংশ্লিষ্টদের। তারা বলছেন পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বাড়ছে, যার প্রভাবে উত্তাপ বেড়েছে এই অঞ্চলেও। গেল ১০০ বছরে ১ ডিগ্রির উপরে যে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে তা আর বাড়তে না দেয়াই হবে চ্যালেঞ্জ। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের প্রথম পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। স্বস্তির বৃষ্টি, উত্তাপের হাঁসফাঁসে নাভিশ্বাসে জলের প্রার্থনা থাকে সব মহলে। কিন্তু বাড়ছে উত্তাপ, তাতে খাপ খাওয়ানোই যেন বিশ্বজুড়ে মানুষের বড় চ্যালেঞ্জ। 1850 সাল থেকে পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে তাপমাত্রা রেকর্ড শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত করা তাপমাত্রার বিশ্লেষণ বলছে বিশ্বের ইতিহাসে 2023 সাল অর্থাৎ গেল বছর ছিল সবচেয়ে উষ্ণতম বছর, যা 50 বছরের আবহাওয়ার গড়কে অতিক্রম করেছে। চলতি বছরের জানুয়ারি মাসও বৈশ্বিক উষ্ণতার রেকর্ড ছুঁয়েছে। 2023 সাল ছিল উষ্ণতম বছর এবং বাংলাদেশেও মাইল্ড টু মডারেট অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সেটা ক্রমশ তার ব্যক্তিকাল বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করছি যে এই যে চরম ভাবাপন্ন তাপপ্রবাহ, এই তাপপ্রবাহর ব্যক্তিকাল বাড়বে এবং গ্লোবাল উষ্ণায়নের ছোঁয়া যেহেতু বাংলাদেশে লেগেছে। 2023 সাল উত্তপ্ত বছর ছিল এবং আমরা আশঙ্কা করছি 2024 সাল উত্তপ্ত বা উষ্ণতম বছর হতে যাচ্ছে। বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওইখানে তাপমাত্রা এই সময় একটু বেশিই থাকে। বিহার, উড়িষ্যার তাপমাত্রা একটু বেশিই থাকে। অন্ধ্রপ্রদেশ, ওইখানে তাপমাত্রাগুলো একটু বেশি থাকে। উত্তরপ্রদেশ, ওই প্রভাবটাও আমাদের বাংলাদেশের উপরে পড়ে। কেন গরম বাড়ছে? কেনই বা পৃথিবী উত্তপ্ত হচ্ছে ক্রমেই? গবেষকরা বলছেন পৃথিবী উত্তপ্ত হওয়ার প্রধান কারণগুলো মানুষেরই সৃষ্টি করা। শিল্প বিপ্লবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন, জলবায়ু পরিবর্তন, প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্র স্রোত অর্থাৎ এল নিনোর প্রভাবসহ নানা কারণে প্রাক বর্ষা, বর্ষা ও বর্ষা পরবর্তী 3 সময়ে তাপমাত্রা বাড়ছে। বর্ষা আসছে দেরিতে, যাচ্ছেও দেরিতে। তাপপ্রবাহের সংখ্যা বাড়ছে দিন দিন। দেখা যাচ্ছে চরম ভাবাপন্ন অবস্থা। বিশ্বব্যাপী তাপমাত্রার বৃদ্ধি এটি একটি ঘটনা চলমান এবং বৈশ্বিকভাবেই একটা চিন্তার বিষয়। অনুমান করা হয় গত 100 বছরে হয়তো 1 থেকে 1.5 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা বেড়েছে পৃথিবীতে বৈশ্বিকভাবে, এবং গত হয়তো 10, 15, 20 বছরে এটা আমরা আমাদের জীবিতকালে আমরা উপলব্ধি করছি খুব ভালোভাবেই। 1850 থেকে 1900 সাল পর্যন্ত আবহাওয়ার গড় তাপমাত্রাকে অতিক্রম করেছে 2023 সালের তাপমাত্রা, যা ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকে প্রায় 1.35 ডিগ্রি সেলসিয়াস বেশি। গবেষকরা বলছেন 2023কে ছাড়িয়ে যাবার 33 আশঙ্কা রয়েছে 2024 সালের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার হিট অ্যালার্ট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে টানা তাপপ্রবাহে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে বিভিন্ন অঞ্চলে গলে গেছে মহাসড়কের পিচ। এদিকে বৃষ্টির জন্য বিশেষ নামাজ হয়েছে অনেক জেলায়। হিটস্ট্রোকে রাজবাড়ী, সিরাজগঞ্জ, ভোলায় 3 জনের মৃত্যু হয়েছে। মিজান রহমানের রিপোর্ট। দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর ঘোষিত 72 ঘন্টা হিট অ্যালার্টের দ্বিতীয় দিন বুধবারও ঢাকা, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা সহ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় সারাদিন তীব্র গরম অনুভূত হয়েছে। এসব অঞ্চলের মানুষের জীবনযাপন বেশ দুর্বিষহ হয়ে পড়েছে। ময়মনসিংহের ভালুকায় রোদের তাপে মহাসড়কে রাস্তার পিচ গলে গেছে। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দে একজন প্রবীণ শিক্ষক ও সিরাজগঞ্জের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিট স্ট্রোকে মারা গেছে। এদিকে তীব্র গরমে কষ্টসাধ্য হয়ে পড়েছে রাজধানীর খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। অনেকই কষ্ট হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না তাপদাহ। তারপরে পেটে টাকা দেয়, বাইরে তো হয় না, খেলে আমি ভাত পাই না। ব্যক্তি ভাড়া কেউ দেয় না এবং আমরা ব্যক্তি ভাড়া চাইও না, কারণ চাইলে তো অনেকে রাগ করে। বাচ্চা দিন তাপমাত্রা বেশি, এই কারণে শরবতের ব্যবসা ভালো।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্তমান যে হিটওয়েভ, এটা থেকে সহসাই পরিত্রাণের কোনো সম্ভাবনা সামনে দেখা যাচ্ছে না। কারণ হিটওয়েভ থেকে পরিত্রাণের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি ব্যাপক বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়, তখন এই পরিস্থিতির একটা পরিবর্তন হতে পারে। তবে সহসাই সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি না। এদিকে বৃষ্টির জন্য চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, লালমনিরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ সহ অনেক জেলায় মুসল্লিরা বৃষ্টি কামনা করে ইস্তিসকার নামাজ আদায় করেছেন। এদিকে হাইকোর্ট সহ বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মধ্যে পানি বিতরণ করা হয়েছে। তীব্র গরমে শিশুদের ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তর হার বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। তাপ প্রবাহের মধ্যে সুস্থ থাকতে পানিসহ তরল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ব্যাংকক স্থানীয় সময় দুপুর 1টার কিছু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করলে গান স্যালুটের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাইত শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশের সরকার প্রধান এই সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন UNESCAP-এর 80তম অধিবেশনে যোগ দেবেন। এর আগে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা ত্যাগ করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 3 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নিয়োগপ্রাপ্তরা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আগামীকাল সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নতুন নিয়োগের পর আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো 8 জনে। আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেওয়ায় মামলা জট কমে আসবে, আর শীঘ্রই ষোড়শ সংশোধনী মামলার রিভিউ সহ গুরুত্বপূর্ণ মামলা শুনানি করা যাবে বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। উপজেলা নির্বাচনে মন্ত্রী এবং সংসদ সদস্যদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা তা জানতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আর মন্ত্রী এবং সংসদ সদস্যদের স্বজন কারা, সেই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, আওয়ামী লীগের কেন্দ্র থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা গেল দলের সেই নির্দেশনা প্রায় কেউই মানেননি। এ অবস্থায় বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেষ পর্যন্ত মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজন কারা নির্বাচনে অংশ নিচ্ছেন তা বুঝতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। কাজে এ বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দল বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। শেষ পর্যন্ত যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো নেব। দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ অমান্যকারীদের শাস্তির মুখোমুখি না করা গেলে দলের শৃঙ্খলায় সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শত বাধা বিপত্তি পার করে আওয়ামী লীগ বাংলার মাটিতে কোমর সোজা করে দাঁড়িয়ে আছে। তবে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনের মধ্যে কারা পড়বেন এ বিষয়টি নিয়ে কিছু জানাতে চাননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেটা আমাদের উপর ছেড়ে দিন। আপনারা সবকিছু নির্ধারণ করলে আমরা পার্টি করতেছি। আপনারা একটা সংজ্ঞা তো লিখে বলছেন না, আমি আর বলবো না, আমাদেরটা আমাদের কাছে থাকে।
আওয়ামী লীগ যেহেতু দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে তার দায় দলের নয় বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের নির্বাচন থেকে সরিয়ে আনতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে বিএনপি। এতে দল অনেকটাই সফল বলে দাবি দলটির নেতাদের। তবে শেষ পর্যন্ত যারা নির্বাচনে থাকবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। ইমরুল হাসানের রিপোর্ট। দলগতভাবে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও প্রথম ধাপের নির্বাচনে বিএনপির অন্তত ৩৮ জন বর্তমান ও সাবেক নেতা এবং তাদের স্বজন চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে ভোট করছেন। এদের 18 জন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা। দলের অনুরোধ সত্ত্বেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তারা। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম, ওই সময় দলের নির্দেশে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করি, কিন্তু এবারের প্রেক্ষাপটটা আমার নিজের বাস্তবতা, বয়স সবকিছু মিলিয়ে জনগণের একটা চাওয়া ছিল। আমিও কনফিডেন্স আমার মধ্যে আছে যে আমি এবারের নির্বাচনে জয়ী হব, সেই জন্যই আমি নির্বাচন করব। দল আসে নাই, সেটা দলের সিদ্ধান্ত। আমি নির্বাচন করব, সেটা আমার সিদ্ধান্ত। নির্বাচনী প্রচার শুরু হয়ে গেলেও এখনও তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি। 148 উপজেলায় প্রথম ধাপের ভোট হবে 8ই মে। 21শে মে পরের ধাপে নির্বাচন হবে 160টি উপজেলায়। দ্বিতীয় ধাপেও বিএনপির অন্তত 35 জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারে হাইকমান্ডের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তাদের কাছেও। আমাদের যারা দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব আছে, বিভিন্ন জেলার সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়ক, সদস্য সচিবরা বা থানার যারা দায়িত্ব, তারা সার্বক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছে, মনিটর করছে এবং তাদেরকে অনুরোধ করছে প্রত্যাহার করার জন্য। তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে এবং আমার বিশ্বাস যে আলটিমেটলি 8ই মে তো ফার্স্ট ফেজে ভোট, তার আগে হয়তো বিএনপির প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করছে এটা সুন্দর করে দাঁড়াবে আমি মনে করি। এরপরেও চেষ্টা করেছি, যেহেতু উদ্যোগ করে নাই, এখন তাদেরকে নিয়ম অনুযায়ী যেভাবে বহিষ্কার করা হয় ঠিক সেভাবে বহিষ্কার করা হবে। এই সরকারের আমলই একটা সময় প্রত্যেকটি সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীরা মেয়র হয়েছিলেন। যতগুলো পৌরসভা এবং উপজেলা ছিল, উপজেলা চেয়ারম্যান, এর মধ্যে 2/3 অধিক ছিল বিএনপির প্রার্থীরা। কিন্তু ফল কি হয়েছে? কেউ সুস্থ চেয়ারে বসে দায়িত্ব পালন করতে পারেননি। এই জন্য আমাদের নেতাকর্মীদের বলছি, তোমাদের এই শক্তিটা সংরক্ষিত রাখো, এটা অন্য কাজে লাগাও। এখানে লাগাও, তোমাকে তো দায়িত্ব পালন করতে দিবে না তোমাকে এই সরকার। তুমি মনে করো না তুমি স্বতন্ত্র নির্বাচিত হয়েছো, তুমি যে একবার বিএনপিতে নাম লিখিয়েছো এটাই তারা মনে রাখে। বিএনপি বলছে জাতীয় নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিলে বৈধতা দেওয়া হবে বর্তমান সরকারকে। এছাড়া ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলে মনে করে দলটি। বিএনপি উপজেলা নির্বাচনে যাবে কি যাবে না সেটা কিন্তু প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে বিএনপি যাবে কি যাবে না, এটাই হচ্ছে সত্যিকারের প্রশ্ন। আচ্ছা, আজকে তো স্পষ্ট এই যে সেটআপ, বর্তমান সরকারের সেটআপ, বর্তমান নির্বাচন কমিশনের যে সেটআপ, সেখানে তো কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পারে না। কাজে এই ধরনের সেটআপের মধ্যে আমরা তো কোনোদিন নির্বাচনে যাব না, কারণ নির্বাচন তো একটা প্রফেশন, সেই নির্বাচন একটা ভাওতাবাজি, সেই নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রতারিত করা হচ্ছে। ভোট বর্জনে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে দাবি করছে বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে। তাদের অপকর্ম এবং জুলুমের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার মিথ্যাচার, ভয়ভীতি এবং গ্রেফতারের মাধ্যমে বিএনপি সহ ভিন্ন মত এবং পথের মানুষদের দমন পীড়ন চালাচ্ছে। নেতাকর্মীদের নামে মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবে জামিনের পর আবারও জেলগেট থেকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানান। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যরা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে সেই ব্যাপারে সরকার প্রধান এবং স্পিকারকে অবগত করা হয়েছে। একই সাথে উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের ভোট প্রদান আলাদাভাবে করা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন। দুপুরে চট্টগ্রাম নগরীর প্রাথমিক বিদ্যালয় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। ইসি মোহাম্মদ আনিসুল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক মহল। দলীয় সরকারের অধীনে এই নির্বাচনকে অবাধ সুষ্ঠুভাবে শেষ করার তাগিদও দেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদের যে নির্বাচন করেছি সেই নির্বাচনের চেয়ে নিচে নামার কোনো সুযোগ নেই। কারচুপি বা কোনো রকমের অন্যায় কার্যক্রম হবে, সেখানে কেন্দ্রের দায়িত্ব পুরোটাই হচ্ছে প্রিজাইডিং অফিসারের। এমপি সাহেবরা যাতে হস্তক্ষেপ না করে, মানে অবৈধ প্রভাব না খাটায়, সেজন্য আমরা সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের জানানো হয়েছে, তাকে মাননীয় স্পিকারকেও জানানো হয়েছে যে তারা যাতে নির্দেশনা দেন এমপি মহোদয়দেরকে। কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী 6 জুনের মধ্যে কক্সবাজারের ডিসি সহ সংশ্লিষ্টদের এই তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের 38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। আজ বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। কত রোহিঙ্গা কক্সবাজারের নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছে তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় গতকাল। দীর্ঘদিন কারাভোগের পর রাখাইন থেকে 173 বাংলাদেশিকে নিয়ে কক্সবাজার BIWTA ঘাটে পৌঁছেছে মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর একটি জাহাজ। এদিকে প্রিয়জনদের ফেরত পেয়ে আনন্দিত স্বজনরা, অনেকে কান্নায় ভেঙে পড়েন। দুপুরে বিজিপি সদস্য সহ দেশটির প্রতিনিধি দল জাহাজে করে 173 বাংলাদেশিকে নিয়ে নুনিয়ারছড়া ঘাটে পৌঁছায়। এই সময় স্থানীয় সংসদ সদস্য, বিজিবি এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের গ্রহণ করেন। পরে ঘাটেই কারাভোগকারী বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে 129 জনের বাড়ি কক্সবাজারে, অন্যরা চট্টগ্রাম, রাজবাড়ী সহ বিভিন্ন জেলার বাসিন্দা। মিয়ানমারের এই জাহাজে করে রাখাইনে সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজেপির 2 শতাধিক সদস্যকে আগামীকাল নিজ দেশে ফেরত পাঠানো হবে। ট্রলারে মাছ মারতে গেছিলাম, এখানে ধরে বর্মার মিলিটারি লইয়ে গেছে জেলখানায় লইয়ে গেছে। 5 বছর আমাদের জেল মারছে। মায়ের মাছ জেলে অনেক বাংলাদেশের লোকরা আছে, অনেক কষ্ট স্যার। বাংলাদেশের লোকরা অনেক মার দিয়া দেয় স্যার। এখনো অনেক মানুষের খবর জানি যারা আজকে আসছে না। তো এখানে অসুবিধা হচ্ছে কি, অনেকেই আমাদের কাছে আবেদন করেনি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেনি। আবার অনেকেই দেখা গেছে কি আবেদন করার পরও নাম বিভ্রাট এবং স্থান বিভ্রাটের কারণে অনেককে আনা সম্ভব হয়নি। আগামী বছর থেকে হজ কোটার 70% সরকারিভাবে পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। আগামী 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যেসব এজেন্সি নির্ধারিত সময়ে হজ যাত্রীদের ভিসা এবং বাড়ি ভাড়া করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হজ যাত্রাকে নির্বিঘ্ন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের মতো রাষ্ট্রীয়ভাবে ধীরে ধীরে বাড়ানো হবে হজ যাত্রীদের প্যাকেজের সংখ্যা। তারা কোঠা দেবে, কোঠার মধ্যে তার পার্সেন্টেজ অনুসারে আমাদের মানে চিন্তা চেতনা মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো আমরা 70% যেন আমরা নিতে পারি। একবারে না পারি, আস্তে আস্তে আমাদের ট্রাই করতে হবে, আমরা সেই পর্যায়ে যেতে চাই। তারা বাড়ি ভাড়া করেছে এবং যে বাড়ি ভাড়াগুলো করেছে সেগুলো ঠিক আছে, যেগুলো বাকি আছে সেগুলো তারা করবে। আর দায়িত্বহীনতার যদি কাজ করে, আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। ফরিদপুরের মধুখালীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 4 প্লাটুন বিজিবির নেতৃত্ব দিচ্ছেন মেজর বজলুল হুদা। এর মধ্যে 2 প্লাটুন বিজিবি মধুখালীতে এবং অন্য সদস্যরা ফরিদপুর শহর সহ জেলার বিভিন্ন জায়গায় টহল দেবে। বুধবার সকাল থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদর সহ মধুখালী উপজেলার বালিয়াকান্দি, পঞ্চপল্লীর কাছে এবং বাঘাট বাজার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয়ে টহল পরিচালনা করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ম্যাজিস্ট্রেট সহ যৌথ বাহিনীর সঙ্গে বিজিবি টহলের পাশাপাশি গ্রাম পুলিশ অবস্থান করছে। এর আগে গতকাল ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা, এর ফলে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। পরে দুপুর 1:30টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে কুমার নদের ওপর স্থাপিত আলিমুজ্জামান বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ফরিদপুর শহরের সবচেয়ে প্রাচীন এই সেতুটি কুমার নদের 2 পারে মুজিব সড়কের সংযোগ সেতু। 88 সালের বন্যায় ব্রিজটি
ধসে যাওয়ার পরে এখানে অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। এরপর থেকে এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শহরের মানুষ বাইপাস ব্রিজ দিয়ে চলাচল করতে বাধ্য হন। তারা বলেন, শহরে যানজট নিরসন সহ ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। তারা অবিলম্বে এখানে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানান। পরিবারের সন্ধান পেল প্রায় ৩০ বছর আগে হারিয়ে যাওয়া কুষ্টিয়ার মেয়ে রাশিদা। এদিকে মেয়েকে দেখার অপেক্ষার প্রহর গুনছেন কুমারখালী উপজেলার এনায়েতপুর গ্রামে থাকা তার অসুস্থ মা এবং স্বজনরা। হারিয়ে যাওয়ার পর থেকে রাশিদা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসবাস করছেন তার পরিবার নিয়ে। সম্প্রতি এক ফেসবুক ভিডিওর সূত্র ধরে রাশিদার সন্ধান পায় তার স্বজনরা। তারা জানান, ৯ বছর বয়সে রাজধানীর একটি বাসায় গৃহকর্মীর কাজ করত রাশিদা। সেখানে তার উপর প্রায়ই নির্যাতন চালানো হতো। পালিয়ে বাড়িতে আসতে গিয়ে হারিয়ে যান রাশিদা। পরিবারের সদস্যদের পাশাপাশি দীর্ঘদিন পর গ্রামের মেয়ের সন্ধান পেয়ে খুশি এলাকাবাসীও। আমি করতাম যে মরিয়ে যেতে, তারপরে যে আমার আমি যে ফিরে পাবো আমি মনেও ভাবিনি। কেমন লাগছে মেয়ে বেঁচে আছে শুনে? ভালো লাগতেছে। রাশিদা ৩০ বছর আগে হারিয়ে গিয়েছিল, এখন শুনতেছি বেঁচে আছে, সে ফিরে আসতেছে, খুব আনন্দিত লাগছে আমার। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে রানার্স আপ হয়ে প্রথমবার পেশাদার ফুটবল লিগে জায়গা করে নিল ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডার্স ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে বাফুফে এলিট একাডেমির সাথে গোলশূন্য ড্র করে 24 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেই উল্লাসে মাতে তারা। 27 পয়েন্ট নিয়ে আগেই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব। মমিনুর রিপনের রিপোর্ট। চ্যাম্পিয়ন হলে উদযাপনটা আরও রঙিন হতে পারত, তবে রানার্স আপ হয়েও উদযাপনে কোনো কমতি রাখেনি ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ফুটবলাররা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগ খেলার যোগ্যতা অর্জন করল দেশ স্বাধীনের আগে দাপট দেখে বেড়ানো এই ক্লাবটি। তাই তো ইতিহাস গড়ার আনন্দে ভাসছে পুরো দল। এবার বিপিএল খেলার সুযোগ পাচ্ছি, ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনার লক্ষ্য খুবই সুন্দর। চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করেছি, যাক আল্লাহ কপালে রানার আপ রেখে রাখছে, তো আগামীতে আমরা বিপিএল খেলবো, এতে মানে অনেক খুশি। দুর্ভাগ্যবশত চ্যাম্পিয়ন হতে পারি নাই, কিন্তু একটা পজিশনে আসা আমরা উঠতে পারছি, এটা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। পুরাতন টিম আবার নতুন করে প্রিমিয়ার লিগে আসাতে ভালো হয়েছে আর কি। 2019 সালে ক্যাসিনো কেলেঙ্কারির পর আর্থিক অভাবে রীতিমতো মুখ থুবড়ে পড়ে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। তবে সকল সীমাবদ্ধতাকে জয় করে এখন উজ্জ্বল আগামী স্বপ্ন দেখছেন দলটির কোচ ও কর্মকর্তারা। ঐতিহ্যবাহী ক্লাবগুলো যদি ধরে রাখতে হয় তাহলে বিভিন্ন কোম্পানির স্পন্সর অবশ্যই দরকার। আমাদের আর্থিক সচ্ছলতা যদি একটু ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করব। আমাদের চেষ্টা থাকবে এই সম্মানকে অক্ষুণ্ণ রাখা, মানে আরও উচ্চতায় নিয়ে যাওয়া। 27 পয়েন্ট নিয়ে আগেই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নিশ্চিত করেছিল ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিশ্চিত করে এক দফা উদযাপন সেরেই নিয়েছে তারা। এবার শ্রেষ্ঠত্বের মুকুট তুলে দেওয়া হলো দলটিকে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।